কি এমন করেছি যে সমস্ত বিশ্বাস শেষ করে বসে আছে? এটা এমনই রাগ যেটা আমাদের মধ্যে হতো। মনে আছে তোমার, যখন তোমার সঙ্গে দেখা করতে যেতে আমার দেরি হয়ে যেত, তুমি আমার উপর কত রেগে যেতে? আমি তোমায় কতবার বোঝাতাম বাড়িতে লোক এসেছিল বলে দেরি হয়েছে, তুমি তো আমার কথা শুনতেই না, আর বলতে আমি মিথ্যে কথা বলছি। তাহলে এটাও তো অবিশ্বাসের কারণেই হতো ইন্দ্র। আরে সাথী, ওটা অন্য একটা ব্যাপার ছিল, এটা অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা কথা বলো, তুমি সবসময় আমার পরিবারের হয়ে কেন কথা বলো? মাঝে মধ্যে মনে হয় তুমি আমাকে বিয়ে করনি, আমার পরিবারকে বিয়ে করেছো। বিয়ে তোমাকে করেছি, কিন্তু সম্পর্কটা তো সবার সঙ্গে ইন্দ্র। আচ্ছা, সে যাই হোক না কেন, খালি পেটে আমি এত কথা বলতে পারি না। আমিও তর্ক করতে পারি না, তাই আমি ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। শুভরাত্রি। ইসছি, এটা একটা চা হলো? আরে তোমরা দাঁড়াও, চিনির যেন পুরো ফ্যাক্টরি ঢেলে দিয়েছে চায়ের মধ্যে। এই যে বৌদি, চিনি কি তোমার বাপের বাড়ি থেকে আসে যে এতগুলো দিয়েছো? আরে রিঙ্কি, আমি দাঁড়াও, আরেকবার বানিয়ে আনছি। হ্যাঁ আচ্ছা, আর যে গ্যাস চিনি চা পাতা নষ্ট হলো তার কি হবে? হ্যাঁ, আর দুবার চা বানালে দুবার বাসন ধুতে হবে তার বেলা। আরে মা, সামান্য চাই তো বানাবো, এমন আর কি লোকসান করে দিলাম যে আপনারা সবাই এভাবে বকছেন আমাকে? দেখো বৌদি, টাকা না গাছে ফলে না, নিজে কামাই করে আনলে তখন বুঝতে। এই চাটা এখন ফেলা হবে না, এটা তোমাকে খেতে হবে। খাও 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 খাও। আরে 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 দাঁড়াও, খাও। হ্যাঁ, জিভ পড়লে বকবকানিটাও কমবে। আরে খাও। আরে তুমি কিছু বলছো না কেন তোমার বোনকে? আরে কি বলবো, ঠিকই তো বলছো। 5 বছর হয়ে গেছে তোমার, এখনো এটা বুঝতে পারোনি যে চায়ে চিনি আর ডালে নুন কম দিতে হয়। মাথায় আর ঢুকবে কি করে? হ্যাঁ, নিজের তো আর কোনো বাচ্চা হলো না। এমনিতেও মেয়েরা বাচ্চা হলে তবেই পরিপূর্ণ হয়। নিজের বাচ্চার জন্য যেদিন খাবার বানাবে সেদিন বুঝতে পারবে নুন আর চিনির পরিমাপ। হ্যাঁ, অন্যের বাড়িতে যায় স্বাদের নেমন্তন্ন খেতে, লজ্জাও করে না। নিজের কোলে একটা বাচ্চা এলো না এখনো। মা আর বাবার কাজ শেষ হয়ে যাক, তারপর তুমি যাবে চা বানাতে, না হলে বিনা কারণে ঝামেলা করবে। সাথী, ঘড়িটা দাও তো। ইন্দ্র, তুমি তো এই বাড়ির মানুষগুলোকে খুব ভালো করে চেনো, তাহলে আমাকে এমন কোনো উপায় বলো না যাতে সবাইকে আপন করতে পারি। এরকম আলাদা করে চা বানাতে না আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যেন আমাদের সংসারটা আলাদা আর বাবা মায়ের সংসার আলাদা। আমার কাছে তো কোনো উপায় জানা নেই, যদি উপরওয়ালাই কোনো রাস্তা দেখাতে পারে তাহলেই হতে পারে। আরে ভগবান, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কেউ তো একটু টিপে দে। নাটক দেখাও ফাঁকিবাজের, আজকাল কোনো কাজ করে না। আমার কোনো কাজ করে নাই বড় নাথ বউ। হে ভগবান, খুব পা ব্যথা করছে। আরে কেউ আমার পাটা টিপে দাও না। তাহলে নিজের ছোট নাথ বউকে দিয়ে টিপিয়ে নাও না ঠাম্মা, ও তো তোমার সব কাজ করার জন্য তৈরি হয়ে আছে, ওকে দিয়ে তোমার পা টিপিয়ে নাও। মায়ের বৌমা এখনো বেঁচে আছে, কুন্তী দেবী যথেষ্ট সেবা করতে পারে। আরে ছাড়, যদি তোর বউ আমার সেবা করতো না ঠিক মতো, তাহলে এখন আর এরকম পা ব্যথা করতো না, বুঝেছিস? হ্যাঁ তো ঠাম্মা, সাথী তোমার পা টিপে দিচ্ছে, কাজের লোক হয়ে টিপবে, আর টাকা আমাকে দিয়ে দিও। সাথী, তুমি ঠাম্মার পা টিপে দাও, আমি চা বানিয়ে আনছি। চলুন ঠাকুমা। চলো। বাড়িতে সবাই এক একটা অকম্মার ধাড়ি হয়ে উঠেছে, কেউ কোনো কাজ করতেই চায় না। বলছি বাবা, সবাইকে কেন বলছো তুমি? ইন্দ্রকে বলো না, তুমিই তো ভালোবাসা দিয়ে মাথায় তুলেছো। ছোটবেলায় যদি একটু টাইট দিতে আজকের দিনটা দেখতে হতো না। কি বললি? আমি বলছি যে ইন্দ্রকে যদি একটু টাইট দিতে। টাইট দিতাম? টাইট তো আমি তোকেও দিয়েছিলাম, তুই কি করে ঢিলে হলি? 5 বছর হয়ে গেল নাতির মুখ দেখাতে পারলো না এখনো।
টাইট দিতে। কুন্তি দিদি, এই যে রিঙ্কি, আমাকে এক বাটি ঘি দে না। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি ব্যাপার কাকিমা, আবার ঘি শেষ? আরে বাচ্চা হচ্ছে না তো আমি কি করব? যখন বলি ডাক্তারের কাছে নিয়ে যেতে তখন কারোর মুখ খোলে না। নিজের ছেলেকে কেউ কিচ্ছু বলবে না, সারাক্ষণ সব বিষয়ে শুধু আমাকেই কথা শোনাবে, যেন সব দোষ খালি আমারই আর কারণ নয়। আরে সব দোষ তোমারই। এখানে বসে বসে তুমি কাঁদছো? বাইরে গিয়ে দেখো, ইন্দ্রর বউ মায়ের পা টিপে দিচ্ছে। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আর ও পা টিপতে টিপতে গলা টিপে দেবে। এখনো গলা টিপুক আর যাই টিপুক, আমি যদি কিছু কথা বলতে যাই তাহলে আপনার লাট সাহেব ঝপাং করে চলে আসবে আমার সামনে। মা, ওই বিট্টুর মা এসেছে, এক বাটি ঘি চাইছে। বলে দে, আমাদের বাড়িতে ঘি দিতে দিতে শেষ হয়ে গেছে। এখন আমরা রিফাইন তেলে কাজ চালাই। রিফাইন তেলে কাজ চালাচ্ছে, দিতে পারবে না। বলবো তো? লিখে দেবো নাকি? ঠিক আছে, এটাই বলছি ফাইনাল। ওকে? আরে কোনো প্রয়োজন নেই, তোমার চিৎকার শুনে উনি পালিয়েছেন। হ্যাঁ, ভালো হয়েছে। আর রিঙ্কি, এরপরে যদি কেউ ঘি চাইতে আসে তাহলে বলে দিবি, আমরা তো ঘি খাই না, আমরা তো তেল খাই। হ্যাঁ, মনে রাখিস। ঠিক আছে। ও মা, মেয়েকে তো অনেক কিছু শেখাচ্ছ, ইন্দ্রকেও একটু শেখাও। রান্না করে ভালো লাগে দেখতে। আরে ঠাকুরপোকে কে কি শেখাবে? হ্যাঁ, উনি তো নিজেই একজন শিক্ষক নিয়ে এসেছেন। আরে মা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। বসো। মাকে বলতে এসেছে বসার জন্য। কি রে, তোদের বাড়ির লোকেদের মালিশ করাটা আবার পেশা নয় তো? ঠাম্মা, আমিও সাথীকে এটাই জিজ্ঞেস করি, ভালো পা টিপে দেয় বলো? হ্যাঁ, ও তো খুব সুন্দর পা টেপে। তাহলে পা মালিশের সঙ্গে সঙ্গে এ নাও চা খাও। আরে বাহ, এই নে আজকের মালিশের টাকা। তবে ইন্দ্র, এই মেয়েটাকে বিয়ে করে তুই একটা কাজ খুব ভালো করেছিস, তুই একজন গুণী মেয়েকে বিয়ে করেছিস। যদি কোনোদিন তোর বাবা বাড়ি থেকে বের করে দেয় তোকে, তাহলে এই মেয়েটা তোকে না খেয়ে মরতে দেবে না, এই কথাটা আমি বলে রাখলাম। ঠিক আছে, আমি এখন চলে যাই, আমার গান শোনার সময় হয়ে গেছে। দে আমার চায়ের কাপ। এই নাও। ঠাম্মা বলছিল যে তুমি নাকি খুবই গুণী মেয়ে, কিন্তু উনি আর জানবেন কি করে যে তুমি আমাকে ঠিক কতটা জ্বালাও। সব সময় ব্রত অজুহাত দেখিয়ে দূরে দূরে থাকো। ইন্দ্র, উঠে পড়ো, কেউ চলে আসবে। কি করছো? আরে আসতে দাও না। এ নাও চা খাও। ও আচ্ছা সাথী, আজ প্রথমবার ঠাম্মা তোমাকে নাত বউ মেনেছে। যদি এইভাবেই সব চলতে থাকে তাহলে একদিন সবাই মেনে নেবে। ইন্দ্র, এই
সব মা বগলামুখীর আশীর্বাদেরই ফল। কালকে আমরা ব্রত করলাম, আর আজ ঠাকুমা সম্পূর্ণভাবে না হোক আমাকে নাতবউ বলে স্বীকার করেছেন। ঠাম্মা তবুও ঠিক আছে, কারণ কি বলতো, উনিও পূজা পাঠ ব্রত পালন এইসবে বিশ্বাস করেন, তাই হয়তো ওনার ব্রত পালন করা ঠিক মনে হয়েছে। কিন্তু বাকিদের ব্যাপারে সেইভাবে কিছু বলতে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে ইন্দ্র। কি আইডিয়া? কথায় আছে, সোজা আঙুলে ঘি যদি না ওঠে তাহলে আঙুল বেঁকাতে হয়। সোজা বেঁকা, পরিষ্কার করে বলো না সবটা। শোনো, এখন থেকে তুমি জোর করে ওনাদের উপর ছেলে হওয়ার অধিকার ফলাও, আর আমি জোর করে বৌমা হওয়ার অধিকার ফলাবো। যেমন আমি ঠাকুমার সঙ্গে করলাম, আমি জোর করে ওনার পা টিপে দিলাম, আর দেখো সম্পর্ক তৈরি হলো। দেখো, তুমি যেটা বলছো সেটা আমি মেনে নেব, কিন্তু বাড়ির বাকিরা কেউ তোমার সাথে ভালো ব্যবহার করবে না, আগেই বলে রাখলাম। না করুক, শুরুতে তো সমস্যা হবেই, তাই না ইন্দ্র? কিন্তু দেখে নিও, আস্তে আস্তে সবাই মেনে নেবেন। আর একটা কথা বলবো তোমাকে, ছোটবেলায় আমি জেদ করে আমার সব কথা শোনাতাম, আর এখানেও আমি জেদ করেই সম্পর্ক গড়ে তুলব। তাহলে তৈরি তো আপনি পার্টনার ইন্দ্র? পার্টনার তৈরি তো আছে, কিন্তু কি বলতো, এটা তো কোনো সাধারণ বাড়ি নয়, সিংহাসন সিংহের বাড়ি। শোনো, আমার শ্বশুর মশাইয়ের নাম না একটু সম্মানের সঙ্গে নাও, আর তাড়াতাড়ি হাত মেলাও, চলো। তুমি তো দেখছি ভীষণ জেদি। আরে কি গো কুন্তি, রিঙ্কির মা কোথায় গেলে? আরে ও কাকিমা, রিঙ্কির মা কোথায় গেছে বলুন তো, দেখতে পাচ্ছি না তো। ও সুনিতা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? কি হয়েছে মানেটা কি? তুমি বান্টির মাকে বলে এসেছো যে আমার বৌমা আমাকে মারে? হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেছে, আমি কেন এসব বলবো? হ্যাঁ তো ও কি মিথ্যে কথা বলছে? তুমি চলো আমার সঙ্গে, বাইরেও সাক্ষী দেবে বলে দাঁড়িয়ে আছে, চলো। আমি কেন যাব? আমি যাব না। এটাই সঠিক সময়ের সাথে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের ময়দানে, এখান থেকে নিজের মিশন শুরু করো। তার মানে তুমি মিথ্যে কথা বলছো, তাই যাবে না? আরে অদ্ভুত তো, আপনি তখন থেকে মায়ের ওপর চিৎকার করেই যাচ্ছেন। উনি কিছু বলেছেন কি বলেননি সেটা পরের ব্যাপার, আগে আপনি এটা আমাকে বলুন যে আপনি আমাদের বাড়িতে ঢুকলেন কি করে? শুধু ঢোকেননি, আবার আমার শাশুড়ি মাকে কথাও শোনাচ্ছেন। শুনুন, উনি আমার মা, আর মায়ের নামে কোনো কথা আমি শুনবো না। আরে বাহ, বিশাল একেবারে মামা করছো। তোমাদের বাড়ির সব খবর আমি জানি। তোমার এই শাশুড়ি বিয়ের 4 দিন যেতে না যেতেই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই বাড়িতে তোমাকে সবাই কত সম্মান করে সব জানি আমি। এই বাড়িতে কেউ তোমাকে এতটুকুও সম্মান করে না। সাথী কাকে কিন্তু খুবই ভয়ঙ্কর, এবার তুমি সামলাও। আপনি বললেই আমার সম্মান কমে যাবে না কাকিমা। আমি খুব ভালো করে জানি যে আমি এই বাড়ির বৌমা, আর কদিনের মধ্যে সবার সঙ্গে সম্পর্কও গড়ে তুলবো, আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক গড়ে নিও। অচেনাদের সাথেই সম্পর্ক জুড়ে নিচ্ছ, তাহলে এখানে পারবে না কেন বলো? বাড়ির অমতে একটা ছেলের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করে জোর করে বাড়িতে ঢুকে পড়লেই তাকে বাড়ির বৌমা বলে না, তাকে নির্লজ্জ মেয়ে বলে। বুঝেছো তুমি? খবরদার, আমার বৌমা সম্পর্কে একটা কথা বলেছো তো, বেরো এখান থেকে। আরে বাপরে, ওনার উপর আবার কোন দেবী ভর করলো? বাহ কুন্তি বাহ, এই কদিনের আশা একটা মেয়ের জন্য তুমি 40 বছরের সম্পর্ক নষ্ট করে দিলে।
আমার তো লজ্জা হচ্ছে নিজের ওপর আর তোমার ওপরেও যে তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম। কাকি 40 বছর আর 4 দিনের কথা নয়। একদম ঠিক বলেছো বাবা, বিষয়টা 40 বছর বা 4 দিনের নয়, আসলে বিষয়টা হলো অন্য। আমি সবকিছু জানি বাবা, তোমার পরিবারের লোকেরা প্রতিবেশী এবং সমাজের সবাইকে ঠকাচ্ছে। কিন্তু সত্যি হলো এটাই যে এই মেয়েটাকে তোমার বাড়ির লোকেরা আসলে মন থেকে মেনে নিয়েছে, বাইরের লোকেদের দেখানোর জন্য নাটক চালিয়ে যাচ্ছে যাতে কেউ তোমাদের দিকে আঙুল না তুলতে পারে। একটা রাস্তার মেয়ে সিংহাসন সিংহের ছেলেকে ফাঁসিয়ে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে এই ঘরে ঢুকে বসে আছে। এই যে সুনিতা দেবী, এবার মুখটা বন্ধ করুন আর কান খুলে শুনুন। এই থাপ্পড় ছিল আপনাকে মনে করানোর জন্য, কারণ আপনি ভুলে গেছেন যে আপনি সিংহাসন সিংহের বাড়িতে দাঁড়িয়ে আছেন। তাই কথা বলার আগে নিজের যোগ্যতার ব্যাপারে ভেবে নিয়ে কথা বলবেন। আর এই কথাটা সমস্ত মেয়েদেরই মাথায় ভালো করে বসিয়ে নেওয়া উচিত। কি যেন বলছিলেন আপনি? এই রাস্তার মেয়েটাকে আমার বাড়ির বউ বলে মেনে নেব? কোনোদিনও সেটা হবে না। ওকে মেনে নেওয়ার আগে মরে যাব তাও ভালো। আর হ্যাঁ, যদি সেটা না হয় তাহলে আমার মুখে চুনকালি লেপে সারা শহরে ঘুরিয়ে আনবেন। আর এখানে এসে তো কান্নাকাটি করার দরকার নেই, আরো অনেক বাড়ি আছে, সেখানে যান। আমি এলাকার সবাইকে বলে দেব যে এই বাড়িতে কি নাটক চলছে, কাউকে ছাড়বো না আমি। মা, এ কি করলেন আপনি? আপনার বান্ধবীকেই কষিয়ে চড় মারলেন, তাও আবার এই ডাইনির জন্য। কোনো তন্ত্রমন্ত্র করেছে নাকি যে ওরকম দৌড়ে মারতে গেলেন? এখন জানি না উনি গোটা এলাকায় কি কি বলে বেড়াবেন। এবার যা হবে আপনিই সামলাবেন। এসব তোমার জন্য হয়েছে, তুমিই তো নাক গলাতে এসেছিলে। আবার যদি তুমি আমার ব্যাপারে কথা বলো তাহলে দেখবে তুমি কি অবস্থা করি। মা, এসব তুমি কি বলছো? আরে তা নয় তো কি, মা একদম ঠিক বলেছে। তোমার এই মহারানী না মাঝখানে ঢুকে পড়েছে। যদিও মাঝখানে না ঢুকতো কথা এত এগোতোই না। এই বাড়িও আমাদের, সমস্যাও আমাদের, আমরা মিটিয়ে নিতাম সমস্যা। এই মহারানীর এত কথা বলার কি দরকার ছিল? আরে এইসব ছোট ঘরের মেয়েদের কি সেই সব শিক্ষা আছে নাকি? আর যেমন ওর নিজের কোনো সম্মান নেই, তেমন আমাদেরও সম্মান নষ্ট করছে। কি বলে ঠাম্মা? একটু আগেই তো তুমি সাথীর এত গুণগান করছিলে, এখন কি হলো? আমি ভালো করে জানি যে কাজের লোকের কাজের প্রশংসা করতে হয় সব সময়, যাতে ও আরো ভালো করে কাজ করে। ওর কারণে আবার বাড়িতে খুন খারাপি না হয়। সব তো শুনলেন ইন্দ্রবাবু। এবার বড় বড় কথা না বলে মুখটা বন্ধ রাখার শিক্ষা নিজের বউকে দিন। না হলে যদি কোনোদিনও আমি মুখটা বন্ধ করিয়ে দিই, সেদিন আর শ্বাসও নিতে পারবে না। বাবা, ও তোমার বৌমা, তুমি কিভাবে ওর সাথে কথা বলছো? ওসব আমাকে শিখিও না, ওই রাস্তার মেয়েটাকে শেখাও যে তোমার উপর জাদু করেছে। সাথী, চলো এখান থেকে। জানোয়ারদের সামনে কথা বলার কোনো মানেই হয় না, যাদের না আছে মন আর না আছে অনুভূতি। এই ইন্দ্র, এই যাদেরকে জানোয়ার বলে যাচ্ছিস, ভুলে যাস না তুইও তাদেরই সন্তান। বাবা, বাবা তুমি শান্ত হও, ছাড়ো না এসব। আরে কি করে শান্ত হব? ইন্দ্র কি কোনো খামতি রেখেছিল যে তোর মা ওকে আরো আশকারা দিচ্ছে? হ্যাঁ, কি দরকার ছিল এত ঝামেলা করার? সোজা থাপ্পড় মেরে দিতে হলো। খুব দরদ বেড়েছে না ওই রাস্তার মেয়েটার প্রতি? তুই ঠিক বলেছিস, তোর বউ আসল সমস্যার কারণ।
কিচ্ছু সামলাতে পারে না ও। এই বাড়িতে সবকিছু আমার জন্যই হয়, আর বাড়িতে কেন, পুরো গ্রামে, পুরো দেশে, আর সৃষ্টিতে যা কিছু ঘটে সব আমার জন্যই হয়। যত সব নাটক। আমাকেই কিছু করতে হবে, নইলে এই রাস্তার মেয়েটা এক এক করে সবাইকে বশ করবে। ইন্দ্র, আজ আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জন্য কাকিমা কত অপমানিত হলেন। আমার না ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কিসের জন্য ক্ষমা চাইবে? আরে, আমার জন্য মা ওনার গায়ে হাত তুললেন। তুমি এই কাকিকে চেনো না, এক নম্বরের ঝগড়াটে মহিলা উনি। হতেই পারে, তাতে আমার কি? কিন্তু ঝামেলাটা তো আমার জন্যই হলো ইন্দ্র। আমি নিজের স্বার্থের জন্য ওনাদের উত্তপ্ত করলাম। তোমার কথাও মাঝে মধ্যে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, কখন কি বলো, কখন কি করো। আমি কাকিমার বাড়িটা চিনি না, আমায় একটু নিয়ে চলো না ওনার বাড়িতে। মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে বাজে ঝামেলা হবে, নিচে এখন বিচার সভা চলছে। আগে পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি দেখছি। জানো তো ইন্দ্র, আজ আমার হয়ে মা যে দুটো কথা বলেছেন না, তাই আমার মনটা খুশিতে ভরে গেছে। দেখে নিও, কাল উনি আমার পাশে এসেও দাঁড়াবেন, আর একদিন আমাকে মেনেও নেবেন। হে মা সন্তোষী, আমাদের কৃপা করো। আমি সবাইকে মানানোর সম্পূর্ণ চেষ্টা করব। সাথী, আমার পরিবারের সবাইকে মানানোর কথা ছাড়ো। আসলে কি বলতো, এদের সবার গায়ের চামড়া এত মোটা, সে তুমি যত খুশি চেষ্টা করো না কেন, যত ফর্মুলা অ্যাপ্লাই করো, সব ফেল হয়ে যাবে। তুমি একজনকেও খুশি করতে পারবে না। আর আমার মাকে চেনো তুমি? আমার মা এমন মানুষ, তার সামনে তুমি যদি হৃৎপিণ্ডটাও খুলে রাখো, তাহলে জিজ্ঞেস করবে কি ব্যাপার, হৃৎপিণ্ড এতটা কমলাল কেন? ইন্দ্র, নিজের মায়ের সম্পর্কে এসব বলতে নেই। আর তাছাড়াও যদি সত্যিই সবকিছু ঠিক করতে চাও, তাহলে পরিশ্রম তো করতেই হবে, তাই না? একদিনে ফল পাওয়া যায়? তাই আমিও চেষ্টা করব, আর বাড়ির লোকেদের মনে আমার প্রতি ভালোবাসাও জাগাবো। আর এতে আমার প্রতি পরমেশ্বর আপনি আমাকে সঙ্গ দেবেন তো? দিতে তো হবে, স্বামী যখন। গুরুদেব, কৃপা করে চোখ খুলুন, চোখ খুলুন গুরুদেব। প্রণাম গুরুদেব। সর্বদা প্রসন্ন থাকো। প্রসন্ন কি করে থাকবো গুরুদেব? আপনার কাছ থেকে শেখা মায়া দেবী বগলামুখীর তপস্যা করে ব্যর্থ করে দেওয়া হচ্ছে। আমি এখন এটা বুঝতে পারছি না যে আপনার শেখানো মায়া দুর্বল, নাকি দেবী বগলামুখীর শক্তি অখণ্ডনীয়। দেবী পৌলমী, আমি তোমাকে কতবার বলেছি যে মায়ার প্রয়োগ ভেবে চিন্তে করবে। আর এটা ভুলো না যে বগলামুখী দেবী আমারও আরাধ্যা। আপনি কি আমাকে এটা বলছেন গুরুদেব যে আমি যেন এটা স্বীকার করি যে আমি, মানে দেবী পৌলমী, দেবী সন্তোষের সম্মুখে তুচ্ছ? আমি এটা মেনে নেব যে আমি দেবী সন্তোষীকে পরাজিত করতে পারবো না? যদি এমনটাই হয়, তাহলে আপনি কিসের জন্য আছেন গুরুদেব? এই কেমন গুরু জ্ঞান, যেখানে আপনার শিষ্যা প্রতিবার পরাস্ত হচ্ছে, আর আপনি তাকে সহায়তা না করে তার সম্মুখে তারই প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করে চলেছেন। দেবী পৌলমী, আমারও কিছু মর্যাদা আছে। আর কর্তব্য? সেটা নেই গুরুদেব। আপনিও জানেন যে মর্যাদার থেকেও বড় হলো কর্তব্য। আপনি যদি আপনার শিষ্যদের প্রতি কর্তব্য পালন করতে সক্ষম না হন, তাহলে অসুরদের গুরুর পদ ত্যাগ করুন। ছেড়ে দিন অসুরদের তাদের নিয়তির ওপর। বড় জোর কি হতে পারে? অসুরদের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে, হতে দিন সেটা। অন্তত মিথ্যে আশা তো থাকবে না। থামো দেবী পৌলমী।
দেবী পৌলমী, আজ যে কথা তুমি বললে আর কখনো তা বলবে না। যতক্ষণ আমি আছি অসুর বংশের উপাসক কখনো সমাপ্ত হবে না, আর না মানুষের মধ্যে আসরিক প্রবৃত্তির সমাপ্তি হবে। যদি তাই হয় তাহলে কৃপা করে উপায় বলুন গুরুদেব। এসো আমার সঙ্গে। এই নাও ভাই, টাকাটা ধরো। আরে কি বলবো তোমায়, সকাল সকাল বাঘিনীর মতন পৌঁছে গেছিলাম কুন্তির বাড়িতে, আর সোজা জিজ্ঞেস করেছি যে তুমি বান্টির মাকে আমার ব্যাপারে কি কি বলেছো। তারপর কি হলো? তারপর আবার কি হবে? আমার সঙ্গে তর্ক করছিল। আমি ওকে কিছু কম যাই নাকি? এক চড় কষিয়ে দিয়েছি, গাল এমন লাল করে এসেছি যে সারা জীবন মনে রাখবে। সত্যি? কুন্তি দেবী মানে সিংহাসন বাবুর বউ, তাকে তুমি থাপ্পড় মারলে? আরে হবে সিংহাসন সিংহের বউ, কিন্তু আমার সামনে ও টিকতেই পারলো না। তারপরে কি হলো? বাকি সবাই কি বললো বলো? আরে বাকি সবাই আবার কি বলবে? আরে কিচ্ছু না, তোমারও না ভীষণ কৌতূহল। যাও তো নিজের বাড়িতে কি কাজ করো। যাও দেখা করে এসো। কাকিমা, আজ যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চাইছি আপনার কাছে। যদি আমি মাঝখানে না আসতাম তাহলে বিষয়টা এত দূর এগোতো না। আমায় ক্ষমা করে দিন। আর আরও একটা কথা বলতে চাই আপনাকে। মিথ্যে কথা বলা ঠিক নয়, মিথ্যে বলবেন না। খুব একেবারে জ্ঞান দিতে এসেছে। তোমার জ্ঞান আমার লাগবে না। ভবিষ্যতে আমার সঙ্গে দেখা করতে আসবে না, বুঝতে পেরেছো? কাকিমা। কি হয়েছে? আরে কাকিমা, একটু শান্ত হও আর একটু আস্তে কথা বলো। দেখো, আসলে আমার স্ত্রী কত ভালোবেসে তোমার কাছে ক্ষমা চাইতে এলো, আর তুমি তো দেখছি পাত্তাই দিচ্ছ না। যাই হোক, আমি তোমার বৌমাকে গিয়ে বলবো যেন তোমার গায়ে না হাত তোলে, আর তুমিও বাকি বৌমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো। আমি বাবাকেও বলবো না যে তুমি পুরো শহরে বলে বেড়াচ্ছ যে আমার মাকে চড় মেরেছো, কারণ তুমি খুব ভালো করেই জানো যে সিংহাসন সিংহ কি জিনিস। হ্যাঁ, তা সোজাসুজি বললেই হয়। কি চাও? সোজা গিয়ে সাথীকে ক্ষমা করে দাও, আর এই সুযোগে ওকে আশীর্বাদও করে এসো যে ও যা চায় তাই যেন ও পায়। শোনো বৌমা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমার যা চাই তুমি সব পাবে। স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো মা। প্রণাম কাকিমা। সুখে থাকো বাবা। ইন্দ্র, তুমি এমন কি বললে যে হঠাৎ করে পাল্টে গেলেন? আরে কাকিমার কথা বাদ দাও না, চলো আখের খেতে যাই। আখের খেতে? কিন্তু কেন? কেন মানে? আরে আখ খেতে আবার কি? আর আখ খাও কম্পিটিশন এই রাস্তার পাশে হবে নাকি? আচ্ছা, আমার সঙ্গে কম্পিটিশন করবে? আরে কম্পিটিশনও করব আর জিতবো, বুঝলে? চলো। দেবী সন্তোষী, প্রণাম মাতা। কোনো বিশেষ কারণ আজ এত প্রসন্ন? মাতা, ভালোবাসা কত অদ্ভুত তাই না? নিজেদের আনন্দের পথ নিজেই খুঁজে নেয়। মানুষ সর্বদা এটাই ভাবে যে সুখ ধন আর সমৃদ্ধির দ্বারা লাভ করা যায়, কিন্তু বাস্তবে সুখ তো নিজের মনের মধ্যেই থাকে। কিছু মানুষ ছোট ছোট বিষয়েই আনন্দ খুঁজে নেয় আর অন্যদেরও প্রসন্ন করে তোলে। আজ হঠাৎ প্রেম আর প্রসন্নতার ব্যাখ্যা কোথা থেকে এলো? মর্তলোক থেকে। ওই দেখুন, স্বাতী তার স্বামীর সঙ্গে কত আনন্দে আছে, দেখে আমারও আনন্দ হচ্ছে। ইন্দ্র,
এভাবে কারুর ক্ষেত থেকে আখ ভেঙে খাওয়াটা ঠিক নয়। আরে একটা আখ ভাঙলে পুরো ক্ষেত ফাঁকা হয়ে যাবে নাকি? বরং ভালোই হয়। আসলে কি বলতো, এই আখের মিষ্টি রস যখন মুখের মধ্যে যাবে তখন আমার মন থেকে এই ক্ষেত মালিকের জন্য প্রার্থনাই বেরোবে যে ভগবান ওনার ক্ষেতে পরের বারও যেন এমনই আখ হয়। ইন্দ্র, তোমার কাছে এখন সব প্রশ্নের উত্তর তৈরি থাকে। এবার প্রশ্ন উত্তর ছাড়ো আর কম্পিটিশনে মন দাও। রেডি তো? ভাঙো তো আগে। ইন্দ্র দাঁড়াও না, তোমায় একটা কথা বলবো। আমি না ছোটবেলায় আমার বাবা আমার আর অনুজের জন্য এইভাবেই অনেক আখ নিয়ে আসতো, আর তারপর অনুজ আর আমি এরকম ভাবেই না কম্পিটিশন করতাম। আর শোনো না, আর তারপর কম্পিটিশনে অনুজ সব সময় হেরে যেত কারণ আমি জিতে যেতাম। এটা চ্যাম্পিয়ন আমি। আচ্ছা আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। ছোটবেলার এরকম কোনো স্মৃতি আছে? শোনাও দেখি আমাকে। আমার তো ছোটবেলার অনেক গল্প আছে। কোনটা শুনবে বলো? যে কোনো একটা শোনাও, আমি তো একটাও শুনিনি, তাই না? বলো বলো। প্রেম তো এমনই হয় দেবী সন্তোষী, কখনো অত্যন্ত সহজ আবার কখনো কঠিন। আর আপনি জানেন, এই প্রেমের কারণেই একবার আমি মহাদেবের উপর রুষ্ট হয়েছিলাম। দেবী, আমার দিকে তাকান। আপনি রুষ্ট হয়ে থাকলে আমারও ভালো লাগে না। আপনি তো জানেনই আমি অতি আবশ্যক কাজে গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আরো কাজ করে আসুন মহাদেব। ত্রিলোকের সব চিন্তা তো আপনারই, আমাকে নিয়ে চিন্তা করার সময় কোথায়? তা নয় দেবী, আপনি আমার কাছে সর্বাধিক প্রিয়। থাক মহাদেব, প্রতিবার কথা দিয়ে ভুলিয়ে দেন, কিন্তু এইবার আমি কিছুতেই ভুলবো না। এক কাজ করুন, আপনি আমার থেকে ত্রিলোক নিয়ে নিন, সেই সঙ্গে 10 দিকও নিয়ে নিন, কিন্তু এভাবে রুষ্ট হয়ে থাকবেন না। মহাদেব, আপনি কি আমার মধ্যে লোভ দেখতে পান? তাহলে আপনাকে কিভাবে প্রসন্ন করব আপনিই বলুন দেবী। আচ্ছা, আজ থেকে আমি ভাং আর ধুতুরা ত্যাগ করব, এবার তো প্রসন্ন হন। না মহাদেব, আমি জানি যে ভাং আর ধুতুরা আপনার অত্যন্ত প্রিয়, আর আপনার মনে হয় যে আমি আপনাকে এসব ত্যাগ করতে বলবো। তাহলে অন্য কোনো পথ বলুন। পথ আপনাকেই খুঁজতে হবে। পার্বতী, सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। হ্যাঁ মাতা, সেই মুহূর্তের সাক্ষী আমিও ছিলাম।
কত আনন্দের মুহূর্ত ছিল যখন আমরা আপনার আর মহাদেবের অর্ধনারীশ্বর রূপ প্রথমবার দর্শন করেছিলাম। আর সেই ঘটনার মাধ্যমে মহাদেব সম্পূর্ণ সংসারকে এক বার্তাও দিয়েছিলেন। কি বার্তা মাতা পার্বতী? এটাই যে স্বামী যদি তার অন্তরে তার অর্ধাঙ্গিনীর অর্ধেক অংশ অনুভব করেন, আর স্ত্রী যদি তার মধ্যে তার স্বামীর অর্ধেক অংশ অনুভব করেন, তাহলে দুজনের মধ্যে প্রেম সর্বদা বজায় থাকে। আর তারপরে প্রত্যেক স্বামী স্ত্রী অর্ধনারীশ্বরের রূপ হয়। এই ছিল সেই গল্প। ইন্দ্র, একটা কথা বলবো? কি? ইন্দ্র, আমি জিতে গেছি। ইয়েস, আমি জিতে গেছি। হ্যাঁ, আর এইভাবে কি করে জিতে গেলে? আমাকে তো গল্প বলায় ব্যস্ত রাখলে, আর এখন বলছো তুমি জিতে গেছো। আমি তো বলেইছিলাম যে আমি চ্যাম্পিয়ন। তোমার এই জেতাটা আমি মানি না। আরে মানবে না মানেটা কি? এই দেখো, বলো তুমি হেরে গেছো। বলো ইন্দ্র হেরে গেছো, তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। হ্যাঁ বলো। আচ্ছা বাবা, আমি হেরে গেছি। খুশি? খুশি। কিন্তু একটা কথা বলবো। কি? তোমার জয়ই আমার জয়, আর আমার হারেই তোমার হার। কি বলো তো? আমার অর্ধেক তুমি আর তোমার অর্ধেক আমি। এই কারণে আমি হেরে গিয়েও জিতে গেছি। আর আমি জিতে গিয়েও হেরে গেলাম। একেই তো বলে ভালোবাসা। আমি তোমাকে খুব ভালোবাসি। ইন্দ্র, তুমি না মাঝে মাঝে এই আখের থেকেও বেশি মিষ্টি মিষ্টি কথা বলো। তুমি আবার আগের জন্মে আখ ব্যবসায়ী ছিলে না তো? আগের জন্মের কথা জানি না, কিন্তু তুমি যদি এইভাবেই কম্পিটিশন জিততে থাকো, তাহলে এই জন্মেই আমাকে আখের খেতে কাজ করা শুরু করতে হবে। যাও যাক। চলো। ব্যাস এইটুকুই হয়েছে, বুঝলেন তো? এইটাই হলো লেটেস্ট নিউজ। বড় বৌমা, এতক্ষণ তোমার কাছে যা লেটেস্ট নিউজ ছিল সেটা থেকে এটা পরিষ্কার যে ছোট বৌমা বৌদির মনে জায়গা করার জন্য এই চাল চেলেছে। যতই চাল চালুক, মা কিন্তু ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমার চারপাশে যেন ঘুরঘুর করতে না দেখি। আর এমনিতেও কাকা, মা কিন্তু এই ডাইনিকে খুব ঘেন্না করেন। শোনো, ওই বাড়িতে যদি থাকতে হয় তাহলে সবচেয়ে আগে চোখের ওপর থেকে পর্দা সরাও, কেননা ওই রাস্তার মেয়েটা খুবই চালাক। আর এই কথা তুমি আমাকে বলেছিলে না লাভলি, যে সবচেয়ে আগে ও মায়ের পা টিপেছে, তারপর বৌদির হয়েও কথা বলছিল। হ্যাঁ কাকা, এগুলো সব সর্বনাশের সংকেত। এই দেখো, ইন্দ্র আর অভয়ের যে পয়েন্ট, সেখানে সব বিষয় 1 পয়েন্ট করে কম আছে অভয়ের। আর ইন্দ্রের বউও যদি এভাবে এগিয়ে যায়, তাহলে ভেবে দেখো তোমাদের কি হবে। যেভাবে আমায় ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল, সেভাবে তোমাদেরও বেরোতে হবে। আরে কাকা, আমি তো এমনই কোনো বিপদের গন্ধ পাচ্ছি। এখন আপনি বলুন না, আমি কি করি? কিচ্ছু করো না তুমি, কারণ তুমি যদি কিছু করতে যাও তাহলে আরো গন্ডগোল হবে। শোনো, আরে কি যেন নাম ওই ইন্দ্রের বউ মহারানীর? সাথী ডাইনি। সাথী এখন যাই করতে যাক না কেন, সেটা সফল হতে দেবে না। তুমি শুধু এইটাই করো, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা রাখছি কাকা, প্রণাম নেবেন। ঠিক আছে, ভালো থেকো। জিজ্ঞেস করেছিলে কে নিয়ে আসবে? চুপচাপ এখানে দাঁড়িয়ে কি করছিলে? কথা শুনছিলে আমার? যদি এখান থেকে বেরিয়ে তুমি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করো বা কাউকে জ্ঞান দাও বা কিছু যদি বলো, এইভাবে তোমার মুখ ভেঙে দেব, বুঝতে পেরেছো? আমার হাতটা ছেড়ে দাও, সবাই দেখছে, কি বলবে? কি বলবে? আমি আমার স্ত্রীর হাত ধরেছি, অন্য কারোর হাত তো ধরে যাচ্ছি না। হ্যাঁ, কিন্তু যাই হোক, এটা ভালো দেখায় না। আরে কি ভালো দেখায় না? এই দেখো ভাই, বিয়ে হয়েছে 10 দিনও পার হয়নি, বাড়ির বউ নির্লজ্জের মতো স্বামীর সঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। ইন্দ্র, কি হয়েছে কাকা? মাঝে মাঝে আমার বউকে মেনে নেন না,
আবার কখনো কখনো দিনরাত গোনেন। কি ব্যাপার বলুন তো, যে কোনো একটা দিক ভাবুন, কোন দিকে যাবেন। আর শুনুন, স্ত্রী নিজের স্বামীর সঙ্গে ঘুরলে তাতে কোনো নির্লজ্জতা নেই। ওই কাকিমার কাছে ক্ষমাও চেয়ে নিলে আর রাগ খাওয়ার কম্পিটিশনও হয়ে গেল। এরপরে কি করবে বলো? সে তো আমিও জানি না ইন্দ্র, কিন্তু কিছু না কিছু তো ভাবতেই হবে। চলো ঘরে গিয়ে ভাবা যাবে। ইন্দ্রর এত সাহস বেড়েছে যে দিনের বেলা আমার সামনে বউয়ের হাত ধরে ঘুরছে। এই মেয়েটা ইন্দ্রকে জাদু টোনা করে সম্পূর্ণ নিজের বশে করে নিয়েছে, কিন্তু আমি এই রাস্তার মেয়েটার জাদু টোনা কিছুতেই সফল হতে দেব না। আরে মা, এবার থামো না। আর কতক্ষণ এইভাবে কাঁদবে? আমার যতক্ষণ ইচ্ছে করবে আমি ততক্ষণ কাঁদবো। তুই যা এখান থেকে। ঠিক আছে, এক কাজ করো, সারা দিন রাত কাঁদো। তোমার ভালোর জন্যই বলছিলাম, কিন্তু তুমি তো বুঝবেই না। আমার তো কপালটাই খারাপ যে এই বাড়িতে বিয়ে করে এসেছি। যাকে দেখো সেই আমায় কথা শোনায়। তার উপর ওই বুড়িটা 4 দিন অন্তর অন্তর অসুস্থ হয়। একেবারে মরে গেলে তাহলে আমি একটু শান্তি পাই। ঠিক বলেছেন মা। শাশুড়ি যদি চলে যায় তাহলেই তো বৌমা সুযোগ পাবে না রাজত্ব করার। কি বললে তুমি? হ্যাঁ, কি বললে তুমি? মা, আমি তো আপনার জন্যই বলছিলাম। হ্যাঁ, তুমি তো এটাই চাও না যে তোমার শাশুড়ি মরে যাক আর তুমি এই বাড়িতে রাজত্ব করো। আপনিও না মা, আমি তো ঠাম্মার কথা বলছিলাম আর আপনি কথাটা গায়ে মেখে নিলেন। আরে মা, আমায় তো এখনো আপনার পা টিপতে হবে, আপনার সেবা করতে হবে, তাই না? আর সত্যি বলছি মা, সবচেয়ে ভালো, সবচেয়ে বুঝদার আর সব থেকে বুদ্ধিমতী একমাত্র আপনিই আছেন। না হলে ওই ডাইনি সাথী এতদিনে তো আপনাকে বোকা বানিয়ে দিত। সত্যি বলছো তুমি? তা নয় তো কি, ওই ডাইনির ষড়যন্ত্রটা বুঝলেন না? ঠাম্মার পা টিপতে টিপতে একেবারে মাথায় চড়ে বসছিল আর আপনার পক্ষে কথা বলে আপনাকেই ভাসাচ্ছিল। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে আপনি ওই সাথীকে খুব ঘেন্না করেন। করেন তো মা? হ্যাঁ, সেটাই তো, স্বয়ং ব্রহ্মাদেবও বদলাতে পারবেন না, এত ঘেন্না করেন আপনি। মা, আমরা কিন্তু সবাই আপনার পাশে আছি। ওই ডাইনিটাকে আমরা কিছুতেই মেনে নেব না, আর যেখান থেকে ও এসেছে ওকে ওখানে গিয়েই ছেড়ে আসবো। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, সকাল থেকে কিছুই খাননি, চলুন একটু খেয়ে নিন। আর কাঁদবেন না, চলুন না। আরে সবাই তাড়াতাড়ি এসো, বাবা অপেক্ষা করছে তো। এই ধরো। এই ইন্দ্র, তোর বউকে বলে দে বাড়ির ভিতরে চলে যেতে।
বাবার সামনে যেন দাঁড়িয়ে না থাকে।